আসসালামু আলাইকুম। আজ আমি হিসাব বিজ্ঞানের দ্বিতীয় ক্লাসটি নিব। আগের ক্লাসে আমরা জেনেছি হিসাব বিজ্ঞানের বেসিক, যে হিসাব বিজ্ঞান হচ্ছে বেসিক মূলত কি, এটার যাবতীয় ইনফরমেশন খুবই সংক্ষিপ্তভাবে। আজ আমরা মূলত হচ্ছে হিসাব সমীকরণ সম্পর্কে জানবো, যেটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের মূল কাঠামো বলা হয়। এটা নিয়ে মূলত পুরো হিসাব বিজ্ঞান, এটা আমাদের অঙ্ক করতে অথবা এর বিস্তারিত জানতে সাহায্য করবে। তো অঙ্ক করা হোক বা হিসাব বিজ্ঞান সম্পর্কে যাবতীয় জানা হোক, হিসাব সমীকরণ সম্পর্কে জানতেই হবে। তো আমরা হিসাব সমীকরণ সম্পর্কে জেনে নিই। হিসাব সমীকরণ হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই। এটা যদি আমরা বাংলাতে বলতে চাই, সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। অর্থাৎ এটা বিস্তারিত ভেঙে পরে বলতেছি, আগে হচ্ছে হিসাব সমীকরণটা বলি। সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সম্পদ যতটুকু হবে, দায় আর মালিকানা সত্ত্ব যোগ করলে এটা সমান হইতে হবে। প্রথমে আমরা সম্পদ সম্পর্কে জেনে নিই। সম্পদ হচ্ছে প্রতিষ্ঠান এমন একটা জিনিস যা প্রতিষ্ঠানের মালিকের অধীনে থাকে এবং এটি ব্যবসায় মুনাফা অর্জনে সাহায্য করে থাকে। সম্পদ হচ্ছে একটা প্রতিষ্ঠানের নগদ অর্থ, ব্যাংকের টাকা, আসবাবপত্র, মালামাল, মেশিন, মজুত পণ্য, অর্থাৎ ব্যবসায় মাল যদি দীর্ঘদিন যাবত মজুত থাকে, এগুলো। এরপর হচ্ছে দায়। দায় সহজে বাংলা ভাষায় আক্ষরিক অর্থে যেটা বলা যায়, দায় হচ্ছে সহজে পাওনাদার। অর্থাৎ কেউ যদি আমার কাছ থেকে টাকা পেয়ে থাকে, সাপোজ আমি হচ্ছে এবি কোম্পানি, আমি সিডি কোম্পানির কাছ থেকে 20 লক্ষ টাকার মাল কিনলাম, কিন্তু তাকে টাকা পরিশোধ করিনি, অর্থাৎ বাকিতে মাল কিনছি। তো সে আমার কাছ থেকে 20 লাখ টাকা পায়, তো সেই ক্ষেত্রে আমাদের পাওনাদার, অর্থাৎ আমি তার কাছে দায়বদ্ধ। এছাড়াও রয়েছে আমরা ব্যবসা শুরু করার সময় অথবা ব্যবসার মাঝামাঝিতে যে ঋণ নিয়ে থাকি, সেটাও দায়। যেমন ব্যাংক ঋণ নিয়ে থাকি, অর্থাৎ আত্মীয় স্বজন যে কোনো কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে থাকি, তো সেটা তো আমার না। অর্থাৎ খুবই সহজ অর্থে এক কথায়, কেউ যদি আমার কাছ থেকে টাকা পেয়ে থাকে, সেটা হবে দায়। এরপর হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব এই ওয়ার্ডটির মাঝখানে বোঝা যাচ্ছে যে এটা মালিকের অংশ। অর্থাৎ একটা প্রতিষ্ঠান থেকে, প্রতিষ্ঠান যে যা কিছু থাকবে সবই মালিকের এমনটা না। প্রতিষ্ঠান সেই মালিক নিজের অর্থ, তার কিছু ঋণকৃত অর্থ, তার অন্য আরো পার্টনার থাকতে পারে। তো সেই প্রতিষ্ঠান থেকে যে অংশটুকু মালিকের দাবি, তাকে বলা হয় মালিকানা সত্ত্ব। এর মধ্যে প্রকারভেদ আছে। এখানে আমরা যদি মূল সমীকরণটা দেখি, এ সমান সমান এল প্লাস ওই। অর্থাৎ এতে হচ্ছে অ্যাসেট সম্পদ, এল এ হচ্ছে লায়াবিলিটি দায়, ওইতে হচ্ছে ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। তো এটাকে বাংলায় বললে বোঝা যায় সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আচ্ছা, এই মালিকানা সত্ত্ব, এই ওইকে মালিকানা সত্ত্ব হচ্ছে ওনার্স ইকুইটি ওই। এখানে অনেক ক্ষেত্রে অনেক টিচার বলে থাকে ইকুইটি। ওনার্স ইকুইটি মূলত ভেঙে ভালোভাবে পরিষ্কারভাবে বোঝে ওনার্স ইকুইটি। আচ্ছা, ওনার্স ইকুইটিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ওনার্স ইকুইটি হচ্ছে 4 ভাগে হচ্ছে ক্যাপিটাল অর্থাৎ মূলধন, রেভিনিউ আয়, এক্সপেন্স ব্যয়, ড্রয়িং উত্তোলন। এই 4টা জিনিসই হচ্ছে এই ওই অর্থাৎ ওনার্স ইকুইটির মধ্যে আছে। আচ্ছা, এরপর যদি আমরা হচ্ছে এই ওনার্স ইকুইটি, এটা হচ্ছে মৌলিক সমীকরণ, অর্থাৎ এ সমান সমান এল প্লাস ওই, এটাকে বলা হয় মৌলিক সমীকরণ। আর যদি বড় অর্থে বলা হয়, অর্থাৎ আমরা যে ওইকে ভাঙলে যেগুলো পাই, সিতে হচ্ছে মূলধন, আর এ হচ্ছে রেভিনিউ, ইতে হচ্ছে এক্সপেন্স মানে ব্যয়, ডিতে হচ্ছে ড্রয়িং। তো এই পুরাটাকে বলে হচ্ছে বড় বা হচ্ছে বেসিক সমীকরণ। তো মৌলিক সমীকরণ যদি আসে এমসিকিউতে, এ সমান সমান এল প্লাস ওই, এই হচ্ছে সমীকরণে আক্ষরিক অর্থে। এরপর যখন আমরা ম্যাথ করব, তখন হাতে কলমে পরিষ্কারভাবে বোঝা যাবে। আপাতত বোঝার জন্য এ সমান সমান এল প্লাস ওই অর্থাৎ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব হচ্ছে মৌলিক সমীকরণ। আর এই সমীকরণকে যদি আমরা বড় করে ভেঙে বলতে চাই, তাহলে হচ্ছে এ সমান সমান এল প্লাস, তাহলে হচ্ছে ওই হবে না। আমরা ওইর মধ্যে কি কি আছে, এই যে ক্যাপিটাল, সি, রেভিনিউ আয়, এক্সপেন্স ব্যয়, ডি ড্রয়িং উত্তোলন। এটা হচ্ছে বাহ্যিক বা ব্যষ্টিক সমীকরণ। আমরা হিসাব সমীকরণের উপাদান সম্পর্কে জেনেছি। এবার হিসাব সমীকরণের উপাদানগুলোর কিছু প্রকারভেদ রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমত আছে সম্পদ। সম্পদ 5 প্রকার রয়েছে। এর মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদ চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে সেটা সংখ্যা মনে রাখা 1 বছর অথবা তার কম। যেমন উদাহরণ নগদ, ব্যাংক জমা। চলতি সম্পদ সাধারণত প্রতিষ্ঠানে বেশি দিন স্থায়ীভাবে থাকে না, অর্থাৎ সেটা পরিবর্তনশীল, যেমন নগদ টাকা। আচ্ছা,
ধরা যাক নগদ টাকা 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, তো এটা কি 1 লক্ষ টাকা 1 বছর পর্যন্ত স্থায়ী থাকবে? অবশ্যই না। সেই টাকা দিয়ে মাল ক্রয় করবে, বিভিন্ন পেমেন্ট করবে, তার ব্যবসায় টাকা আসবে, তো অবশ্যই 1 লাখ টাকা কম বেশি হবে। অথবা এটা পরিবর্তনশীল এবং সেটা 1 বছরের নিচে। অর্থাৎ আমার আজকে 1 লক্ষ টাকা আছে, আমার হয়তো 1 ঘন্টা পর 1 লক্ষ টাকা 20 হয়ে যাবে, 1 লক্ষ 20 হয়ে যাবে, তো এটা স্বাভাবিক। অর্থাৎ 1 বছরের কম সময়ের অথবা 1 বছরের মধ্যে যদি পরিবর্তন হয় সেটা হচ্ছে চলতি সম্পদ, যেমন নগদ ও ব্যাংক জমা। এরপর স্থায়ী সম্পদ ঠিক বিপরীত। স্থায়ী সম্পদ হচ্ছে 1 বছরের অধিক, সবচেয়ে শর্টকাট নিয়ম। স্থায়ী সম্পদ যেমন হচ্ছে আসবাবপত্র, মেশিন, সরঞ্জাম, দালান, ভূমি। দালান ভূমি তো বোঝাই যায়, একটা বিল্ডিং, জায়গা, এগুলো তো স্থায়ী সম্পদ। আসবাবপত্র, মেশিন, সরঞ্জাম এগুলো কিভাবে স্থায়ী সম্পদ? আচ্ছা, আমরা যদি ব্যবসার জন্য একটি সরঞ্জাম কিনি অথবা হচ্ছে সাপোজ একটা উদাহরণ দেওয়া যাক, আমার কোম্পানির জন্য 10টি কম্পিউটার ক্রয় করা হবে। তো আমি এই বছরে জানুয়ারি মাসে 10টি কম্পিউটার ক্রয় করলাম 1 লক্ষ টাকা দিয়ে। 1 লক্ষ না, আর বেশি হবে, 2 লক্ষ টাকা ধরলাম। 2 লক্ষ টাকা দিয়ে 10টি কম্পিউটার ক্রয় করলাম। তো আমি জানুয়ারিতে একটা কম্পিউটার ক্রয় করছি, তো আমি কি আবার ডিসেম্বরের মধ্যে, এই বছরের মধ্যে আবার আরো কম্পিউটার ক্রয় করব? করতেই পারি যদি আমার আরো প্রয়োজন হয়। তবে আমি যে একটা সাপোজ আমি আসুসের কম্পিউটার ক্রয় করছি, তো সেই কম্পিউটার কি 1 বছরের জন্য? সেটা অবশ্যই আরো লং লাস্টিং, অর্থাৎ 1 বছরের বেশি সার্ভিস দিবে, সেটি হচ্ছে স্থায়ী সম্পদ বলা হবে। এছাড়া হচ্ছে মেশিন, বড় বড় কোম্পানিতে যে মেশিন লাগানো হয়, সাপোজ হচ্ছে প্রাণ কোম্পানিতে যে জুস তৈরি হয়, সে তার জন্য মেশিন আছে, তো সেটা কি 1 বছর অথবা কয়েক মাসের জন্য বানানো হয়? সেটা অবশ্য অনেক বছর ধরে ইউজ করা হয়। তো সেগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। এগুলো চেনার খুব সহজ উপায়, যে যেটা হচ্ছে 1 বছরের মধ্যে পরিবর্তন হবে সেটা হচ্ছে চলতি, আর 1 বছরের বেশি পরিবর্তন হবে, অর্থাৎ 1 বছরের সময় চেয়ে বেশি লং লাস্টিং হবে, তারপর যে পরিবর্তন হবে সেটা হচ্ছে স্থায়ী সম্পদ। এরপর আসি আমরা স্পর্শনীয় সম্পদ। স্পর্শনীয় কথার মধ্যে বোঝা যাচ্ছে যে যে সম্পদ আমরা টাচ অর্থাৎ ধরে দেখতে পারি, যেমন আসবাবপত্র, মেশিন, সরঞ্জাম, এগুলো আমরা ধরে দেখতে পারি, অর্থাৎ স্পর্শনীয়। দালান ভূমি, আচ্ছা দালান ভূমি তো স্পর্শ করা যায়, তো যেগুলো হচ্ছে শর্টকাট কথা হচ্ছে যেগুলো স্পর্শ করে তো এগুলো স্পর্শনীয় সম্পদ। এরপর আসি অস্পর্শনীয় সম্পদ। শব্দের মাধ্যমে বোঝা যাচ্ছে যে যে সম্পদটি স্পর্শ করা যাবে না, যেমন গ্রন্থসত্ত্ব, ট্রেডমার্ক, এগুলো হচ্ছে এক একটা আইন। ট্রেডমার্ক হচ্ছে আপনাদের ব্যবসার প্রতিষ্ঠানে প্রত্যেকটা ব্যবসার যে আলাদা লোগো আছে, সাপোজ 7 আপ কোম্পানি, তো 7 আপ কোম্পানি আলাদা লোগো আছে যে 7 আপ, তো এই লোগোটা কি স্পর্শ করা যায়? এগুলো হচ্ছে ট্রেডমার্ক দ্বারা রেজিস্ট্রিত। তো এই কারণে যেগুলো হচ্ছে স্পর্শ করা যায় না, অর্থাৎ সেগুলো অস্পর্শনীয়। এছাড়া উদাহরণ রয়েছে ফ্রাঞ্চাইজি, সুনাম, ব্যবসার যে সুনাম, এগুলো কি স্পর্শ করে দেখা যায়? আপনার মান সম্মান, সুনাম, এগুলো তো স্পর্শ করা যায় না। ফ্রাঞ্চাইজি হচ্ছে আমরা একটা খ্যাতনামা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এই দেশে পরিচালনা করা, যেমন হচ্ছে বাইরের দেশে হচ্ছে কেএফসি, পিৎজা, তো এগুলো হচ্ছে বাইরের দেশে, কেএফসি হচ্ছে আমেরিকান, তো আমি কেএফসি বাংলাদেশে চালাচ্ছি, তো এটা এক ধরনের ফ্রাঞ্চাইজি ব্যবসা, অর্থাৎ সেই কোম্পানিটা হচ্ছে খ্যাতনামা বড় একটা কোম্পানি, কিন্তু আমি সেই কোম্পানির সাব ব্র্যান্ড হিসেবে আমি আমাদের বাংলাদেশে আমি চালাচ্ছি, একদম সেম পণ্য, সেম টেস্ট, তারাই পরিচালনা করবে। এটা যাবতীয় তথ্য আমরা পরে ফাইন্যান্সিয়াল ফ্রাঞ্চাইজি অধ্যায়ে দেখবো। মূলত হচ্ছে যে সম্পদগুলো অস্পর্শনীয় অর্থাৎ স্পর্শ করা যায় না, সেগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। এছাড়াও আছে ভুয়া, অলিক অথবা অবাস্তব সম্পদ। এই সম্পদে আরো অনেক নাম আছে, ভুয়া, অলিক, অবাস্তব। এটা হচ্ছে প্রাথমিক খরচ, শেয়ার অবহার। প্রাথমিক খরচটা হচ্ছে যে আপনি ব্যবসা স্টার্ট করবেন, তো আপনি ব্যবসা স্টার্ট করতে প্রথমে যে স্টার্ট করতে অনেক খরচ আসছে না, সাপোজ আপনি একটা গোডাউন ভাড়া নিলেন, গোডাউন না একটা রুম ভাড়া নিলেন, তো সেই রুমটাতে আপনার ক্লিনিং করতে হবে, রং করতে হবে, আসবাবপত্র সাজাইতে হবে, ডেকোরেশন, তো এতটা। সাপোজ আপনি একটা ব্যবসা শুরু করবেন, ছোট একটা ব্যবসা, সেলুনের ব্যবসা, তো সেলুনের ব্যবসা আর কত ছোটখাটো একটা ব্যবসা, তো সেলুনের ব্যবসা করতে সেটা ম্যাটেরিয়ালস লাগে, সেলুনে চুল কাটার কাঁচি, আয়না, বেসিং, অনেক খরচ আছে যাবতীয়। আমি সাপোজ আনুমানিক 5 থেকে 6 লাখ টাকা লাগে। তো একটা সেলুনের ব্যবসায় যদি এই 5 লাখ টাকা দেখানো হয় প্রথমে শুরুতে একটা ব্যয় হিসেবে, তো এটা অনেক বড় একটা ব্যয়, অর্থাৎ সেটা লস হয়ে যায়। সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা ভুয়া বা অলিক বা অবাস্তব সম্পদ হিসেবে দেখানো হয়। শেয়ার অবহার, শেয়ার অবহারটা হচ্ছে যে আমি সাপোজ শেয়ার কম মূল্যে অর্থাৎ বিক্রি করা, এটা আমরা যখন অ্যাকাউন্টিং এইচএসসি দ্বিতীয় পত্রে পড়বো তখন আমরা দেখতে পাবো। এবার হচ্ছে দায়। দায় সম্পর্কে আমরা জেনে নিই। দায় হচ্ছে মূলত সহজ বাংলা ভাষায় হচ্ছে কেউ যদি আপনার কাছ থেকে কিছু পেয়ে থাকে, অর্থাৎ আপনি তার কাছে দায়বদ্ধ, অর্থাৎ আপনি পেমেন্ট করবেন। দায় দুই প্রকার, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। চলতি দায়
সম্পদের মতোই একই, 1 বছর বা তার কম সময়ের জন্য। ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ এটা একটু বোঝার বিষয়। যদি ব্যাংক ঋণটা আপনি যদি 1 বছরের জন্য নিয়ে থাকেন বা তার কম, তাহলে সেটা চলতে দেয়। আর যদি 1 বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী। আচ্ছা, প্রদেয়, প্রদেয় বা পাওনাদার হচ্ছে আমরা যখন ব্যবসায় লেনদেন করি, সাপোজ আপনি 10,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করলেন, আপনি কিন্তু পণ্যটা নিয়ে আসলেন, কিন্তু বাকিতে আপনি কি টাকা দিচ্ছেন? দেন নাই। তো এটা ভবিষ্যতে দিবেন, অর্থাৎ সে আপনার কাছ থেকে টাকা পায়, আপনি তার কাছে দায়বদ্ধ। সহজে, এত না পেঁচায় সহজে মনে রাখার বিষয় হচ্ছে, কেউ যদি আপনার কাছ থেকে টাকা পায়, অর্থাৎ আপনি তাকে ভবিষ্যতে পে করবেন, সেক্ষেত্রে হচ্ছে চলতি দায়। তো আমরা যদি কারোর কাছ থেকে বাকিতে মাল নিয়ে আসি, তো সেটা 1 বছরের অধিক তো অবশ্যই হবে না, নির্দিষ্ট কোনো দিনের জন্য। এটা স্বাভাবিক ব্যবসার ক্ষেত্রে 1 বছরের বেশি হয় না। তো এটা হচ্ছে প্রদেয় বা পাওনাদার, এটা হচ্ছে চলতি দায়। এবং হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, জমাতিরিক্ত অর্থাৎ ব্যাংকে যত টাকা জমা আছে তার থেকে বেশি উত্তোলন। এটা সাপোজ হচ্ছে ক্রেডিট কার্ড থাকে না, ক্রেডিট কার্ডে হচ্ছে আপনার তো ব্যাংক লিমিট থাকে না, লিমিট থাকে, বাট আপনার ব্যাংকে সাপোজ আছে 50,000 টাকা, তো আপনি উত্তোলন করতে পারবেন 70,000 টাকা, তো 20,000 টাকা এক্সট্রা। তো এই 20,000 টাকা এখানে হচ্ছে জমাতিরিক্ত, অর্থাৎ আপনার কাছে যত টাকা জমা আছে তার থেকে বেশি উত্তোলন করতে পারবেন, অর্থাৎ এটা একটা ঋণের মতো। তো এটা চলতি দেয়। এটা ব্যাংক জমাতিরিক্ত কেন চলতি দেয়? এটা 1 বছরের জন্য হয়ে থাকে, সেটা ব্যাংকে 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয়, 1 বছরের বেশি হলে তো দীর্ঘমেয়াদী। ব্যাংক জমাতিরিক্ত একটা চলতি দেয়। এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় হচ্ছে 1 বছরের অধিক, অর্থাৎ 1 বছরের বেশি হতে হবে। সাপোজ আমরা হচ্ছে একটু আগে পড়লাম চলতি সম্পদ, স্থায়ী সম্পদ। এখানে কিন্তু চলতি দায় দীর্ঘমেয়াদী দায় হবে, নট স্থায়ী দায়। তো 1 বছর অধিক কি হতে পারে? ঋণপত্র। আমরা যে ব্যাংক থেকে ঋণ নেই, আমরা তো আর অল্প অ্যামাউন্টের ঋণ কয়জন নেয়, বেশিরভাগ হচ্ছে বড় অ্যামাউন্ট, 5 লাখ টাকা, 10 লাখ টাকা। তো ঋণ নেওয়ার সময় একটা কাগজ থাকে, সেটা সাইন করতে হয়, সেটা হচ্ছে ঋণপত্র। তো এটা ঋণ সাধারণত 1 বছরের জন্য নিশ্চয়ই হবে না, এর বেশি হবে, তাই এটা দীর্ঘমেয়াদী দায়। এরপর আমরা আসি মালিকানা সত্ত্ব। আমরা সম্পদ সম্পর্কে জেনেছি, দায় সম্পর্কে জেনেছি, এবার মালিকানা সত্ত্ব, ওনার সিকিউরিটি। মালিকানা সত্ত্বর মূল কথা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিকের যে অংশটুকু, অর্থাৎ মালিকের দাবি বলা হয় মালিকানা সত্ত্ব। আচ্ছা, আমরা একটু আগে জেনেছি যে এই ওইর মধ্যে কয়টা অংশ? 4টা অংশ। কি কি? ক্যাপিটাল, ক্যাপিটালের পর হচ্ছে রেভিনিউ, আর এরপর হচ্ছে এক্সপেন্স, আর হচ্ছে ডিতে ড্রয়িং। অর্থাৎ কি কি? ক্যাপিটাল, সিতে কি? ক্যাপিটাল অর্থাৎ মূলধন। মূলধনটা কি? এটা মনে রাখতে হবে খুবই সহজ ভাষায়, মালিক যা দিবে। খুবই সহজ ভাষায়, মালিক ব্যবসার জন্য যা দিবে তাই মূলধন। যে কোনো কিছু দিতে পারে, সে যদি 5টা কলম এনে দাও সেটাও মূলধন, অর্থাৎ ব্যবসা মালিক যা দিবে তাই মূলধন। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাপিটাল গেল, এরপর হচ্ছে রেভিনিউ। রেভিনিউ মানে কি? আয়। আয় তো বোঝা যায়, ব্যবসা আয় কিভাবে হয়? বিক্রি করলে হয় আয়। তারপর হচ্ছে কমিশন পাইলাম, আয় হইল। আয় তো বেসিক বোঝা যায় যে আমি যদি কোনোভাবে টাকা আর্ন করে থাকি সেটাই আয়। এরপর হচ্ছে এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়। আচ্ছা, ব্যয় যেভাবে, ব্যয় কিভাবে হয়? টাকা চলে গেলে ব্যয়, যেমন হচ্ছে আমি কিছু ক্রয় করলাম, তারপর হচ্ছে বীমা সেলামি দিলাম, বীমা সেলামি একটা ব্যয়। এটা তো আয়ের ক্ষেত্রে হচ্ছে কমিশন প্রাপ্তি, যদি প্রাপ্তি হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আয়। আর এখানে যদি আমরা কমিশন প্রদান করে থাকি সেটা অবশ্যই ব্যয় হয়ে যাবে। সহজ অর্থে আয় হচ্ছে টাকা যখন পাবো তখন আয়, আর টাকা যখন চলে যাবে তখন হচ্ছে ব্যয়। এরপর হচ্ছে লাস্ট ডি, ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন। উত্তোলন, এই মূলধন আর উত্তোলনের মধ্যে কানেকশন আছে। মূলধনটা কি? মালিক ব্যবসায় যা দিবে, যে কোনো কিছু হতে পারে, যা দিবে তাই মূলধন। আর উত্তোলনটা হচ্ছে মালিক যা নিয়ে যাবে, মালিক যা নিয়ে যাবে। অর্থাৎ
মালিক যদি ব্যবসা থেকে বললাম না 5টা কলমও যদি দেয় তাহলে হচ্ছে মূলধন। আর উত্তোলন হচ্ছে যা হচ্ছে দেয়, সে হচ্ছে সাপোজ হচ্ছে ওয়ালটন কোম্পানি, তো ওয়ালটন কোম্পানি হচ্ছে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সবই আছে। তো মালিক ভাবলো যে সে তার বাসার জন্য একটা ওয়াশিং মেশিন নিয়ে যাবে, তো এর একটা উত্তোলন, ওয়াশিং মেশিন নিয়ে গেল, সেটা উত্তোলন নিতে হবে। আচ্ছা, যদি অন্য কেউ নিয়ে যায়, স্টাফ নিয়ে যায়, সেক্ষেত্রে এটা উত্তোলন হবে না। কিন্তু শুধুমাত্র কিসের ক্ষেত্রে? মালিক, যদি মালিক কিছু দেয় সেক্ষেত্রে মূলধন, আর মালিক কিছু নিয়ে গেলে উত্তোলন। সহজ ভাষায় বোঝার জন্য আমরা যা শিখলাম এবার একটু সামারি করে, অর্থাৎ হিসাব সমীকরণের সামারি। আমরা মূলত শিখেছি যে হিসাব সমীকরণ কি, অর্থাৎ এ সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তো এটা হচ্ছে মৌলিক সমীকরণ বলা হয়। সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ হচ্ছে আমরা শিখেছি 5 প্রকার, কি কি? চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, স্পর্শনীয় সম্পদ, অস্পর্শনীয় সম্পদ, ভুয়া সম্পদ। তো আমরা যখন অঙ্ক করব তখন চলতি ও স্থায়ী সম্পদ জানলেই হবে, আর এমনি বাকিটা হচ্ছে নলেজের জন্য। এরপর হচ্ছে দায়। দায় আমরা 2 প্রকার শিখেছি, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। এবার হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে আমরা বাংলায় কি কি পাই? ক্যাপিটাল, মূলধন, রেভিনিউ, আয়, এক্সপেন্স, ব্যয়, ডি ড্রয়িং, উত্তোলন। তো এটাকে বলা হয় হচ্ছে মৌলিক সমীকরণ। মৌলিক সমীকরণ মানে এটাকে মূল সমীকরণ বলা হয়। আচ্ছা, এটাকে ভাঙলে কি, এই ওই এর মধ্যে 4টা জিনিস আছে না? তো এই যে এ সমান সমান এল প্লাস ওই কি ভাঙলে আমরা কি কি পাই? ক্যাপিটাল, মূলধন, রেভিনিউ, আয়, এক্সপেন্স, ব্যয়, ড্রয়িং, উত্তোলন। এটাকে বলা হয় বর্ধিত সমীকরণ। বর্ধিত সমীকরণ। তো এটাকে বলা হয় বর্ধিত, এটাকে বলা হয় মৌলিক সমীকরণ। মূলত আমাদের 3টা ভালোভাবে জানলে হবে: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। আজ হিসাব বিজ্ঞান সম্পর্কে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে হিসাব বিজ্ঞানে ম্যাথ অ্যানালাইজ করে থাকবো এবং বুঝবো কিভাবে প্রশ্নে অথবা বইয়ে ম্যাথ দেওয়া থাকে, আমরা কিভাবে সেগুলো সলভ করব। আপাতত থিওরি জানার জন্য, ম্যাথ করার জন্য এগুলো জানা জরুরি, খুবই জরুরি। এগুলো না জানলে আমরা ম্যাথ করতে পারবো না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।